নমস্কার বন্ধুরা, আমি সৌমনা চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উত্তরের ব্যালকনি। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। ব্যালকনিতে দাঁড়ালে লোকটাকে দেখা যায়। উল্টো দিকের ফুটপাথে বকুল গাছটায় অনেক ফুল এসেছে এবার। ফুলের ছাওয়া গাছতলা, সেইখানে নিবিড় ধুলোমাখা ফুলের মাঝখানে লোকটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে আছে। গায়ে একটা ছেঁড়া জামা, জামার রং ঘন নীল। পরনে একটা খাকি রঙের ফুল প্যান্ট, লজ্জাকর জায়গাগুলিতে প্যান্টটা ছিঁড়ে হাঁ হয়ে আছে। মাথায় একটা ময়লা কাপড়ের ফগ্গে জড়ানো। পিঙ্গল দীর্ঘ চুলগুলো আস্তে আস্তে জটা বাঁধছে। গালে দাড়ি বেড়ে গেছে অনেক, তাতে দু চারটে সাদা চুল। গায়ের চিট মল্লা, কনুইয়ে ঘা, তাতে নীল মাছি উড়ে উড়ে বসে। এই হচ্ছে লোকটা। দুপা ছড়িয়ে নির্বিকার বসে আছে, দুই চোখে অবিকল ক্লান্তিহীন তাকিয়ে থাকে। ঘা থেকে উড়ে মাছিগুলো চোখের কোণে এসে বসে। লোকটা দুহাত তুলে চেঁচিয়ে বলে, সরে যা, সরে যা, সরে যা, মেল ট্রেন আসছে। পাগল। সকালে ভাত খেয়ে একটা পান মুখে দেয় তুষার, সুগন্ধি জর্দা খায়। তারপর পিক ফেলতে আসে ব্যালকনিতে। ফুটপাতের ধারে কর্পোরেশনের ময়লা ফেলার একটা ড্রাম আছে। অভ্যাসের লক্ষ্য স্থির হয়। তুষার একটু ঝুঁকে দোতলার ব্যালকনি থেকে সাবধানে পিক ফেলে। লক্ষ্যভ্রষ্ট হয় না। পিকটা ঠিক গিয়ে পড়ে সেই ড্রামটায়। এদিক ওদিক হয় না, অনেক দিনের অভ্যাস। পিক ফেলে তুষার বকুল গাছের তলার সেই লোকটাকে একটু দেখে। পাগল, তবু এখনো চেনা যায় অরুণকে। চেনা যায়। তুষার একটু ভাবে, কিন্তু অরুণের আগের চেহারাটা কিছুতেই সে মনে করতে পারে না। ফর্সা রং, ভোঁতা নাক, বড় চোখ, একই রকম কতগুলো বিশেষণ মনে পড়ে। কিন্তু সব মিলিয়ে চেহারার যে যোগফল, সেই যোগফলটাই একটা মানুষ। সেই মানুষটার নাম ছিল অরুণ। সেই অরুণকেই কিছুতেই সব মিলিয়ে মনে পড়ে না। তবু তুষারের মনে হয় এখনও অরুণকে চেনা যায়, কিন্তু আসলে বোধহয় তা নয়। অরুণকে আর চেনা যায় না বোধহয়। তবু তুষারের যে অরুণকে চেনে মনে হয়, তার কারণ গত 5 বছর ধরে অরুণ ওই গাছতলায় বসে আছে। ওইখানে বসে থেকে থেকেই তার চুল জট পাকালো, গালে দাড়ি বাড়ল, গায়ে ময়লা বসলো। এই সব পরিবর্তন হলো অরুণের। রোজ দেখে দেখে সেই পরিবর্তনটা অভ্যস্ত লাগে তুষারের। তাই অনেক পরিবর্তনের ভেতরেও আজ অরুণকে চেনা লাগে তার। পাগলটা মুখ তুলে তুষারের দিকে তাকালো। তাকিয়েই রইল। আকীর্ণ ফুলের মধ্যে বসে আছে পাগল। তার চারদিকে শোষক নীল মাছি উড়ছে। পাগলটার চোখে এখন আর কিছু নেই। প্রথম প্রথম তুষার ওই চোখে ঘৃণা, আক্রোশ, প্রতিশোধ এই সব কল্পনা করত। ব্যালকনি থেকে তাড়াতাড়ি চলে আসতো ঘরে। পারতপক্ষে ব্যালকনির দরজা খুলত না। কিন্তু আস্তে আস্তে তুষার বুঝে গেছে পাগলটার চোখে কিছু নেই। কেবল অবিন্যস্ত চিন্তা রাশি বয়ে যায় মাথার ভেতর দিয়ে। ওর চোখ কেবল সেই প্রবাহমানতাকে লক্ষ্য করে অসহায় শূন্যতায় ভরে ওঠে।
তুষার এখন তাই পাগলটার দিকে নির্ভয়ে চেয়ে থাকে। কোনো ভয় নেই। পাগল, মাতাল আর ভূত, অনেক ভয়ের মধ্যে এই তিনটে ভয় সবচেয়ে বেশি ছিল কল্যাণীর। তার বিশ্বাস ছিল বাসার বাইরে যে বিস্তৃত অচেনা পৃথিবী, সেখানে গিজগিজ করছে পাগল আর মাতাল, আর চারপাশে যে অদৃশ্য আবহমণ্ডল, তাতে বাস করে ভূতেরা, অন্ধকারে একা ঘরে দেখা দেয়। কোনো পাগলের চোখের দিকে কল্যাণী কখনো তাকায়নি, এখন তাকায়। ভয় করে না নাকি? করে, তবু অভ্যাসে মানুষ সব পারে। পান খাওয়ার পর অভ্যাস মতন বাথরুমে গিয়ে মুখ কুলকুচি করে আসে তুষার। পর এক গ্লাস ঠান্ডা জল খায়। পানে খয়ের খায় না বলে ওর ঠোঁট লাল হয় না, তবু আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা তোয়ালে দিয়ে সাবধানে ঠোঁট মোছে তুষার। প্যান্ট শার্ট পরে, তারপরে অফিসে বেরিয়ে যায়। যাওয়ার সময় অভ্যেস মতো বলে, সদরের দরজাটা বন্ধ করে দাও। কল্যাণী সদর বন্ধ করে। শোয়ার ঘরের মেঝেতে বসে জলের গ্লাস, রঙের বাক্স ছড়িয়ে কাগজে ছবি আঁকছে তাদের 5 বছর বয়সের মেয়ে। সোমা এখনও কেবল গাছ লতাপাতা আঁকে, আর আঁকে খোপা শুদ্ধ মেয়েদের মুখ। বয়সের তুলনায় সোমার আঁকার হাত ভালোই। তার আঁকা গাছপালা, মুখ সব প্রায় একই রকমের হয়, তবু মেয়েটা বিভোর হয়ে আঁকে সারাদিন। আজও লম্বা নিম পাতার মতন পাতাওয়ালা একটা গাছ আঁকছে সোমা। একটু দাঁড়িয়ে সেটা দেখল কল্যাণী, তারপর বলল, স্নান করতে যাবি না? যাচ্ছি মা, আর একটু। মেয়ের ওই এক জবাব। বড্ড অনিয়ম হচ্ছে তোমার। ওইসব আজে বাজে কি হয়? এই তো মা, হয়ে এলো। বিভোর সোমা জবাব দেয়, সামনের বছর স্কুলে ভর্তি হবে, যখন তখন দেখবে সময় মতো স্নান, খাওয়া সময় মতন সব কিছু। এইসব তখন চলবে না। বলতে বলতে কল্যাণী অলস পায়ে তুষারের স্নান করা ভেজা ধুতিটা হাতে নিয়ে ব্যালকনিতে আসে। যখন তুষার থাকে তখন কখনো ব্যালকনিতে কল্যাণী আসে না। সারা সকালে রান্না বান্নার ঝঞ্ঝাট যায় খুব। তুষারকে খাইয়ে অফিসে পাঠিয়ে কল্যাণী অবসর পায়। স্নানের আগে বাঁধা চুল খুলতে খুলতে অলস পায়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। তাকায় অকীর্ণ ধুলোমাখা ফুলের মধ্যে বসে আছে পাগলটা, বসে আছে অরুণ। ব্যালকনিটা উত্তরে। গ্রীষ্মের রোদ পড়ে আছে। কল্যাণীর গায়ে রোদ লাগলো। সেই রোদ বোধহয় কল্যাণীর গায়ের আভা নিয়ে ছুটে গেল চরাচরে। পাগলটা বকুল গাছের নিবিড় ছায়া থেকে মুখ তুলে তাকালো। এখন কল্যাণী পাগলের চোখে চোখ রাখতে পারে, ভয় করে না। কি করে, তবু অভ্যাস। 5 বছর ধরে পাগলটা বসে আছে ওই বকুল গাছের তলায়। 5 বছর ধরে উত্তরের এই ব্যালকনিটাকে লক্ষ্য করছে ও। ভয় করলে কি চলে? কল্যাণী গ্রীষ্মের রোদে ব্যালকনির রেলিং থেকে তুষারের ভেজা ধুতিটা মেলে দেয়। তারপর দাঁড়িয়ে চুল খোলে, অলস আঙুলে ভাঙে চুলের জট। পাগলটা তাকিয়ে আছে। এখান থেকেই দেখা যায় ওর ফাঁক হয়ে থাকা মুখের ভেতরে নোংরা হলদে দাঁত, পুরু ছাতলা পড়ছে। ঘুমের সময়ে নাল গড়িয়ে পড়েছিল বুঝি, গালে শুকিয়ে আছে সেই দাগ। দুর্গন্ধ মুখের কাছে উড়ে উড়ে বসছে নীল মাছি। ওই ঠোঁট জোড়া 6-7 বছর আগে কল্যাণীকে চুমু খেয়েছিল একবার।
একবার মাত্র, জীবনে ওই একবার, তাও জোর করে। এখন ওই নোংরা দাঁতগুলোর দিকে তাকিয়ে সেই কথা ভাবলে বড় ঘেন্না করে। দুপুর একটু গড়িয়ে গেলে ঠিকেছি মঙ্গলা এসে কড়া নাড়ে। তখন ভাত ঘুমে থাকে কল্যাণী। ঘুম চোখে উঠে দরজা খুলে দেয়। মঙ্গলা যখন রান্নাঘরের এঁটোকোটা মুক্ত করতে থাকে, তখন কল্যাণী রোজকার মতোই ঘুম গলায় বলে, ভাতটা দিয়ে এসো। নিয়ম। প্রথম যখন পাগলটা ওই গাছতলায় এলো, তখন এই নিয়ম ছিল না। পাগল চিৎকার করত, আকাশ বাতাসকে গাল দিত, চিৎকার করে হাত তুলে বলতো, টেলিগ্রাম, টেলিগ্রাম। তখন ঘরের মধ্যে তুষার আর কল্যাণী থাকতো কাঁটা হয়ে। পাগলটা যদি ঘরে আসে, যদি আক্রমণ করে, তারা পাপ বোধে কষ্ট পেত। অকারণে ভাবত অরুণের প্রতি তারা বড় অবিচার করছে। কিন্তু আসলে তা নয়। অরুণকে কখনো ভালোবাসেনি কল্যাণী, সে ভালোবাসত তুষারকে। অরুণের সঙ্গে তুষারের তাই কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। তুষারের ছিল সহজ জয়। অরুণের ছিল পৃথিবী হারানোর দুঃখ। সেই দুঃখ তার দুর্বল মাথা বহন করতে পারেনি। তাই লোভ, ক্ষোভ, আক্রোশবশত সে এসে বসল তুষার কল্যাণীর সংসারের দোরগোড়ায়। চৌকি দিতে লাগলো, চিৎকার করতে লাগলো। সংসারের ভেতরে তুষার আর কল্যাণী ভয়ে সিটিয়ে থাকত। দরজা জানালা খুলত না। চলো অন্য কোথাও চলে যাই, কল্যাণী বলতো। গিয়ে লাভ কি? সন্ধান করে সেখানেও যাবে। আস্তে আস্তে অভ্যেস হয়ে যাচ্ছিল। অরুণ গাছতলা পর্যন্ত এলো। তুষার কল্যাণীর সংসারের দোরগোড়ায় বসে রইল, কিন্তু তার বেশি এগোলো না। চিৎকার করত, কিন্তু কল্যাণীর নাম উচ্চারণ করত না, তুষারেরও না। লোকে তাই বুঝতে পারল না পাগলটা ঠিক এখানেই কেন থানা গেড়েছে। ভয় কেটে গেল, মানুষের মমতা জন্মায়। তুষার একদিন বলল, ওকে কিছু খেতে দিও, সারাদিন বসে থাকে। কেন? দিও, ও তো কোনো ক্ষতি করে না, বরং ওর ক্ষতি হয়েছে অনেক। আমরা একতলা ভাতের ক্ষতি স্বীকার করি না কেন? সেই থেকে নিয়ম। কল্যাণী দুবেলা ভাত বেড়ে রাখে। ঠিকেজি দুপুর গড়িয়ে আসে। অ্যালুমিনিয়ামের থালায় ভাত, অ্যালুমিনিয়ামের গেলাসে জল দিয়ে আসে। পাগলটা খিদে বোঝে, তাই গোগ্রাসে খায়, জলপান করে। অবশ্য খেতে খেতে কিছু ভাত ছড়িয়ে দেয়। কাকেরা উড়ে উড়ে নামে, চেঁচায়, নীল মাছির ভিড় জমে যায়। খাওয়ার শেষে পাগলটা এঁটো হাত নিশ্চিন্তে মনে জামায় মুছে গাছের গুঁড়িতে মাথা হেলিয়ে ঘুমায়। ঘুমোয় না, ঠিক ঘুম না, এক ধরনের ঝিমুনি আসে তার। আর সেই ঝিমুনির মধ্যে অবিরল বিচ্ছিন্ন চিন্তার স্রোতে কুলকুল করে তার মাথার ভেতর বয়ে যায়। চোখ বুজে সে সেই আশ্চর্য স্রোতস্বিনীকে প্রত্যক্ষ করে। মঙ্গলা আপত্তি করত, আমি ভিখারির এঁটো মাজতে পারবো না মা। মাইনের ওপর তাকে তাই উপরে 3 টাকা দিতে হতো। মঙ্গলা ভাত নিয়ে গিয়ে পাগলটার সামনে ধরে দেয়। তারপর একটু দূরে দাঁড়িয়ে উঁচু গলায় গাল পাড়ে ভাতে। পাগল রোজ ভাতের লোভে বসে থাকে। কপালও বটে তোর, এমন বাসার সামনে আস্তানা গাড়লি যে তারা তোকে সোনার চক্ষে দেখল। ভাত ঘুমে রোজ কল্যাণী মঙ্গলার গাল শুনতে পায়।
আগে আলাদা ভাত যত্ন করে বেড়ে দিত কল্যাণী, ক্রমে সেই সব যত্ন কমে এসেছে। এখন তুষারের পাতের ভাত, সোমার ফেলে দেওয়া মাছের টুকরো, নিজের ভুক্তাবশেষ সবই অ্যালুমিনিয়ামের থালাটায় ঢেলে দেয়। পাগলটা সব খায়। গত বছর একটা প্রমোশন হয়েছে তুষারের জুনিয়র থেকে, এখন সে সিনিয়র এক্সিকিউটিভ। নিজের কোম্পানির 10টা শেয়ার কিনেছে সে, ফলে সারাদিন তার দম ফেলার সময় নেই। বিকেলের আলো জানালার শাঁসিতে ঘরে আসে, তখন এয়ার কন্ডিশন করা ঘরখানায় সিগারেটের ধোঁয়া জমে ওঠে। কুয়াশার মতন আবছা দেখায় ঘরখানা। তখন খুব মাথা ধরে তুষারের। ঘাড়ের একটা রোগ টিকটিক করে নড়ে, অবসন্ন লাগে শরীর। সিগারেটে সিগারেটে বিস্বাদ, তেতো হয়ে যায় জিভ। চেয়ার ছেড়ে উঠবার সময় প্রায় টের পায় 2 পায়ে খিল ধরে আছে, চোখে একটা আঁশ ভাব। অফিসে ছুটি হয়ে গেছে অনেকক্ষণ। কেবল বেকায়দায় আটকে থাকা তার ছোকরা স্টেনোগ্রাফারটা তাড়াতাড়ি তার কাগজপত্র গুছিয়ে নিচ্ছে। ঘর ঝাড় দিচ্ছে জমাদার, চাবির গোছা হাতে দারোয়ান এঘর ওঘর তালা দিচ্ছে। দীর্ঘ জনশূন্য করিডর বেয়ে তুষার হাঁটতে থাকে। নরম আলোয় সুন্দর করিডরটিকে তখন তার কলকাতার ভূগর্ভের ড্রেন বলে মনে হয়। বাইরে সুবাতাস বইছে। ফুটপাথে দাঁড়িয়ে এই প্রথম ফুসফুস ভরে বাতাস টানে সে। কোনো দিন এইখানে দাঁড়িয়েই ট্যাক্সি পেয়ে যায়, আবার কোনো দিন খানিকটা হাঁটতে হয়। আজ ট্যাক্সি পেল না তুষার। অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর হাঁটতে লাগলো। একটা বিশাল বাড়ির কাঠামো উঠেছে, 10 কি 12 তলা উঁচু লোহার খাঁচা। ইট কাঠ বালি আর নুড়ি পাথরের স্তূপ ছড়িয়ে আছে। নিস্তব্ধ হয়ে আছে কংক্রিট মিক্সার, ক্রেন হ্যামার উটের মতন গ্রীবা তুলে দাঁড়িয়ে। জায়গাটা প্রায় জনশূন্য। কুলিদের একটা বাচ্চা ছেলে পাথর কুড়িয়ে ক্রমান্বয়ে একটা লোহার বিমের গায়ে টং টং করে ছুঁড়ে মারছে। ঘণ্টার ধ্বনির মতো শব্দটা শুনে তুষার শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে যায়। ওই তুচ্ছ শব্দটি ঘণ্টার ধ্বনি প্রতিম তার মাথার মধ্যে ছড়িয়ে পড়ে। সে আবার ফিরে তাকায়। লোহার প্রকাণ্ড ভয়ঙ্কর সেই কাঠামোর ভেতরে ভেতরে দিন শেষের অন্ধকার ঘনিয়ে উঠেছে। চারিদিকে আকীর্ণ আবর্জনার মতন ইট কাঠ পাথরের স্তূপ। ঘণ্টার ধ্বনি প্রতিম শব্দটি সেই অন্ধকার কাঠামোর অন্ধকারে প্রতিধ্বনিত হয়ে ছুটে আসছে। ওই শব্দ যেন কখনো শোনেনি তুষার। তার শরীরের অভ্যন্তরে অবদমিত কতগুলো অনুভূতি দ্রুত জেগে ওঠে। তীব্র আকাঙ্ক্ষা জাগে, ছুটি চাই, মুক্তি দাও, অবসর দাও। কিসের ছুটি? কেন অবসর? সে পরমুহূর্তেই অবাক হয়ে নিজেকে প্রশ্ন করে, কিন্তু উত্তর পায় প্রতিদিন নিরবিচ্ছিন্ন কাজের মধ্যে ডুবে থাকা তার ভালোই লাগে। ছুটি দিনে তার সময় কিছু কাটে না। বেড়াতে গেলে তার অফিসের জন্য দুশ্চিন্তা হতে থাকে। কাজের মানুষদের যা হয়। তবু সে বুঝতে পারে তার মধ্যে এক তীব্র অনুভূতি তাকে বুঝিয়ে দেয় কি রহস্যময় বন্ধন থেকে তার সমস্ত অস্তিত্ব মুক্তি চাইছে, ছুটি চাইছে অবসর। সে তন্ন করে নিজের ভেতরটা খুঁজতে থাকে, কিছুই খুঁজে পায় না। কিন্তু তীব্র অজানা ইচ্ছা আর আকাঙ্ক্ষায় তার মন মুচড়ে ওঠে। আবার সে পেছন ফিরে সেই লোহার কাঠামো দূর থেকে দেখে। সেখানে অন্ধকার জমে উঠেছে। একটা বাচ্চা ছেলে অদৃশ্য এখনো পাথর ছুঁড়ে মারছে লোহার বিমের গায়ে। চৌরঙ্গির উপরে তুষার ট্যাক্সি পায়। কোথায় যাবেন? ঠিক বুঝতে পারে না তুষার কোথায় সে যেতে চায়। একটু ভেবে তারপর দ্বিধাগ্রস্তভাবে বলে, সোজা চলুন। গাড়ি সোজা চলতে থাকে।
দক্ষিণের দিকে, যেদিকে তুষারের বাসা। সেদিকে যেতে তুষারের ইচ্ছে করে না। বাড়ি ফেরা, সেই একঘেয়ে বাড়ি ফেরার কোনো মানে হয় না। সে ঝুঁকে ট্যাক্সিওয়ালাকে বলে সামনের বাঁদিকের রাস্তা। এলগ্রিন রোড ধরে ট্যাক্সি ঘুরে যায়। কোথায় যাব, কোথায়? তুষার তাড়াতাড়ি ভাবতে থাকে। ভাবতে ভাবতে মোড় এসে যায়। এবার ভেতরে সে তীব্র ইচ্ছা এখনো কাজ করছে। অন্ধকারময় একটা বাড়ির কাঠামো, লোহার বিমের নুড়ি ছুঁড়ে মারার শব্দ তুষারের বুক ব্যথিয়ে ওঠে। কেবলই মনে হয় কি একটা স্বাদ তার পূরণ হয়নি। এক রহস্যময় অস্পষ্ট মুক্তি বিনা বৃথা চলে গেল জীবনে। সে আবার বলে, বাড়ি চলুন। ট্যাক্সি দক্ষিণ থেকে আবার উত্তর মুখে এগোতে থাকে। আবার সার্কুলার রোড। গাড়ি এগোয়। ভেতরে ভেতরে ছটফট করতে থাকে তুষার। একটা বিশাল পুরনো বাড়ি পেরিয়ে যাচ্ছিল গাড়ি। তুষার বাড়িটাকে দেখল। কি একটা মনে পড়ি করেও পড়ল না। আবার বাড়িটা দেখল। হঠাৎ 5-7 বছর আগেকার কয়েকটা দুরন্ত দিনের কথা মনে পড়ল। নিনি তো মেয়েটার নাম। গাড়ি এগিয়ে গিয়েছিল। তুষার গাড়ি ঘোরাতে বলল। সেই বিশাল পুরনো বাড়িটার তলায় এসে থামে গাড়ি। হাতে সদ্য কেনা এক প্যাকেট দামি সিগারেট আর দেশলাই নিয়ে সেই পুরানো বাড়ির 3 তলায় সিঁড়ি ভেঙে উঠতে উঠতে তুষার ভাবে, এখনো নিনি আছে কি এখানে? আছে তো। বাড়িটায় অসংখ্য ঘর আর ফ্ল্যাট। ঠিক ঘর খুঁজে পাওয়া মুশকিল। তার উপর 5-7 বছর আগেকার সেই নিনি এখনো আছে কিনা সন্দেহ। যদি না থেকে থাকে তবে ভুল করে ঢুকে বিপদে পড়বে না তো তুষার? একটু দাঁড়িয়ে ভেবে একটু ঘুরে ফিরে দেখে তুষার ঘরটা চিনতে পারল। দরজাটা বন্ধ। বুক কাঁপছিল। তবু দরজায় টোকা দিল তুষার। দরজা খুলে দেখা দিল নিনি। অবিকল সেই রকমই আছে। চিনতে পারল না। ভ্রু তুলে ইংরেজিতে বলল, কাকে চাই? তুষার হাসল। চিনতে পারছো না? নিনি ওপরের দাঁত নিচের ঠোঁট কামড়ে ধরে একটু বলল। তুষার দেখল ডান দিকের একটা দাঁত নেই। সেই দাঁতটা বাঁধানো। দাঁতের রং মেলেনি। 5 বছরে এইটুকু পাল্টেছে নিনি। আমি তুষার। নিনির মুখ হঠাৎ উদ্ভাসিত হয়ে গেল। এবার বাংলায়, আহ, তুমি কি সেই রকম দুষ্টু আছো? বুড়ো হওনি? আগে বলল, তুমি সেই নিনি আছো কি না? তোমার স্বামী পুত্র হয়নি তো? হয়ে থাকলে দোরগোড়া থেকেই বিদায় দাও। নিনি ঠোঁট উল্টে বলল, আমার ওসব নেই, এসো। ঘরে সেই রঙিন কাগজে ছাওয়া দেওয়াল, ভাড়া করা ওয়ার্ডরোব, মেয়েলি আসবাবপত্র। এখনও সেন্ট পাউডার ফুলের গন্ধ ঘরময়। বিছানার মাথার কাছে গ্রামোফোন, টেবিলে রেডিও আর গিটার। নিনি কয়েক পলক তাকিয়ে বলল, তুমি একটুও বদলাওনি। তুমিও। কিন্তু তুষারের তীব্র ইচ্ছাটা এখনো অস্থির অন্ধের মতন বেরোবার পথ খুঁজছে। সে কি এইখানেই তৃপ্ত হবে? হবে তো? উত্তেজনায় অস্থিরতায় সে কাঁপতে থাকে। ওয়ার্ডরোবের পাল্লা খুলে সাবধানে গুপ্ত জায়গা থেকে একটা দামি মদের বোতল বের করে নিনি। তারপর হেসে বলে, এই মদ কেবল আমার বিশেষ অতিথিদের জন্য।
এই সবই তুষারের জানা ব্যাপার। ওই যে গোপনতার ভান করে দামি বোতল বের করা, ওটুকু নিনির জীবিকা। তুষারের মনে আছে নিনি বারবার তাকে এই বলে সাবধান করে দিত, মনে রেখো একটা ভদ্র জায়গা, আর আমি বেশ্যা নই, মাতাল হয়েও না, হুল্লোড় করো না। তুষার হাসল। সে বারবার নিনির কাছে মাতাল হয়ে হুল্লোড় করেছে। তুষার আজ মাতাল হওয়ার জন্য উগ্র আগ্রহে প্রস্তুত ছিল। একটুকুতেই হয়ে গেল। তখন তীব্র মাদকতায় একটা গিটার বাজাচ্ছিল নিনি। ওত পেতে অপেক্ষা করছিল তুষার। বাজনার সময় নিনিকে ছোঁয়া বারণ। বাজনা থামলে তারপর। ভেতরে তীব্র ইচ্ছাটা গিটারের শব্দে তীব্রতর হয়ে উঠেছে। মুক্তি, সামনেই সেই মুক্তি। চোখের সামনে আবার সেই খাড়া বিশাল লোহার কাঠামোতে ঘনায়মান অন্ধকার, লোহার বিমে নুড়ি শব্দ। বাজনা থামাতেই বাঘের মতো লাফ দিল তুষার। তীব্র আশ্লেষ, ইচ্ছা, আনন্দময় আবরণ উন্মোচন। তারই মাঝখানে হঠাৎ মাথায় কোকিয়ে ওঠে নিনি। থামো থামো, আমার বড় ব্যথা। তুষার থামে। কি বলছো? নিনি ঘর্মাক্ত মুখে, ব্যথায় নীল মুখে তুলে বলে, এইখানে বড় ব্যথা। পেটের ডান ধার দেখিয়ে বলে, গত বছর আমার একটা অপারেশন হয়েছিল, অ্যাপেন্ডিসাইটিস। তুষারের লিথ হাত পড়ে যায়। 5 বছরে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। সব কিছু কি আর ফিরে পাওয়া যায়? সময় পেরিয়ে গেল, তুষার ফিরল না। বিকালে চুল বেঁধেছে কল্যাণী, সেজেছে, চায়ের জল চড়িয়েছে, ফুটে ফুটে সেই জল শুকিয়ে এসেছে। গ্যাসের উনুন নিভিয়ে কল্যাণী ব্যালকনিতে এসে দাঁড়ালো। উত্তরের ব্যালকনি, উল্টো দিকে ফুটপাথে সেই বকুল গাছ, গাছতলায় ধুলোমাখা আকীর্ণ ফুলের মতো বসে আছে পাগলটা। একটু দূরে বসে আছে একটা রাস্তার কুকুর, পাগলটাকে দেখছে। দৃশ্যটাকে করুণ বলা যায়, আবার বলাও যায় না। অরুণকে নিয়ে এখন আর ভাববার কিছু নেই। এখন এক রাস্তার পাগল, মুক্ত পুরুষ। এখন ব্যালকনিটা অন্ধকার, পেছনের ঘরের আলো, তাই রাস্তা থেকে কল্যাণীকে ছায়ার মতো দেখায়। পাগলটা মুখ তুলে ছায়াময়ী কল্যাণীকে দেখে। টুপটাপ বকুল ঝরে পড়ে। অবিকল পাগলটা হাত বাড়িয়ে ফুল তুলে নেয়। লম্বা নোংরা নখে ছিঁড়ে ফেলতে থাকে ফুলগুলো। রাত বাড়ছে, তার খিদে পাচ্ছে। পুরনো বাড়িটার সিঁড়ি বেয়ে অনেকক্ষণ হলো রাস্তায় নেমে এসেছে তুষার। কখনো নির্জন শেক্সপিয়ার সরণি, কখনো চলাচলকারী মানুষের মধ্যে চৌরঙ্গি রোড ধরে বহুক্ষণ হাঁটছে সে। এখনো মাঝে মাঝে উঁচু বাড়ির লোহার কাঠামোর ভেতরে ঘনায়মান অন্ধকার তার মনে পড়ছে। মাঝে মাঝে শুনতে পাচ্ছে নেপথ্যে কে যেন নুড়ি ছুঁড়ে মারছে লোহার বিমের গায়ে। তার মন বলছে, এখানে নয়, এখানে নয়, চলো সমুদ্রে যাই, কিংবা চলো পাহাড়ে। ছুটি নাও, মুক্তি নাও, বৃথা হয়ে যাচ্ছে সময়। কেন যে এই ভুতুড়ে মুক্তির ইচ্ছা? সে কি চাকরি করতে করতে ক্লান্ত? সে কি সংসারের একঘেয়েমি আর পছন্দ করছে না? কল্যাণীর আকর্ষণ সব কি নষ্ট হয়ে গেল? বেশ রাত করে সে বাড়ি ফিরল। সোমা ঘুমিয়ে পড়েছে। কল্যাণী দরজা খুলে মুখের দিকে তাকিয়ে রইল। মদ খেয়েছো? খেয়েছি। আর কোথায় গিয়েছিলে? কোথায় আবার? কল্যাণী বিছানায় উপুর হয়ে শুয়ে কাঁদতে থাকে। ভারী বিরক্ত হয় তুষার।
কাঁদছো কেন? মদ তো আমি প্রথম খাচ্ছি না। আমাদের যা স্ট্রেন হয় তাতে না খেলে চলে না। কাঁদতে কাঁদতেই হঠাৎ তীব্র মুখ তুলে কল্যাণী, শুধু মদ? মেয়ে মানুষের কাছে যাওনি? তোমার ঠোঁটে, গালে, শার্টে লিপস্টিকের দাগ, তোমার গায়ের সেন্টের গন্ধ যা তুমি জন্মে মাখো না। তুষার অপেক্ষা করতে লাগলো। এখন অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। অনেক রাত হলো, আরো বেশ পরিশ্রম করতে হলো তুষারকে। তারপর রাগ ভাঙলো কল্যাণী। উঠে ভাত দিল। বাইরে বকুল গাছের তলায় তখন পাগলটা অনেকগুলো ফুল নখে ছিঁড়ে স্কুপ করেছে। উগ্র চোখে সে চেয়ে আছে অন্ধকার ব্যালকনিটার দিকে। ঘরের দরজা বন্ধ। তার খিদে পেয়েছে। মাঝে মাঝে সে চেঁচিয়ে বলছে, অন্ধকার, ভীষণ অন্ধকার, কই হ্যাঁ? সে ডাক শুনতে পেল তুষার। খেতে খেতে জিজ্ঞাসা করলো, পাগলটাকে রাতে খেতে দাওনি? কি করে দেব? রোজ মঙ্গলা রাতে একবার আসে খাবারটা দিয়ে আসতে। আজ আসেনি, ওর ছেলের অসুখ। আমার কাছে দাও, আমি দিয়ে আসছি। তুমি দেবে? অবাক করলেন। নয় কেন? শুধু দিয়ে আসা তো নয়, বাবুর খাওয়া হলে একটু বাসন নিয়ে আসতে হবে। পাগলের একটু তুমি শোবে? তুষার হাসল। তোমার জন্য ও অনেক দিয়েছে, ওর জন্য আমরা কিছু দিই। থালায় নয়, একটা কাগজে হাত বেড়ে দিচ্ছি, দিয়ে এসো। তুষার সেই খবরের কাগজের পোটলা নিয়ে বকুল গাছটায় তলায় গেল। পাগলটা তুষারের দিকে তাকালোও না। হাত বাড়িয়ে পোটলাটা নিল, খুলে খেতে লাগলো গোগ্রাসে। একটু দূরে দাঁড়িয়ে দৃশ্যটা সিগারেট খেতে খেতে দেখতে লাগলো তুষার। খাওয়া ছাড়া তুমি আর কিছু বোঝো না অরুণ? পাগলটা মুখ তুলল না। তার খিদে পেয়েছে, সে খেতে লাগলো। ওইখানে ওই ওই ব্যালকনিতে মাঝে মাঝে কল্যাণী এসে দাঁড়ায়। তাকে দেখো না, তার বাঁ গালে সেই সুন্দর কালো আঁচিলটা এখনো মাছির মতন বসে আছে। দেখো না, এখনো আগের মতোই ভারী তার চোখের পাতা, দীর্ঘ গ্রীবা, এখনো তেমনই উজ্জ্বল রং। যে দেখো না অরুণ। পাগল গ্রাহ্য করে না, তার খিদে পেয়েছে, সে খাচ্ছে। আকাশে মেঘ করেছে খুব। তুষার মুখ তুলে দেখলো পিঙ্গল আকাশ, বাতাস থম ধরে আছে। ঝড় উঠবে। সেই ঝড় বৃষ্টির রাতেই বাইরেও সেই পাগলটা বসে থাকবে। হয়তো কোনো গাড়ি বারান্দার তলায় গিয়ে দাঁড়াবে, ঝড় খাবে, আর অবিরল নিজের মধ্যবর্তী বিচ্ছিন্ন চিন্তার এক স্রোতস্বিনীকে করবে প্রত্যক্ষ। তোমার কোনো নিয়ম না মানলেও চলে, তবু কেমন নিয়মে বাধা পড়ে গেছে অরুণ? তোমার মুক্তি নেই। ডাল তরকারিতে মাখা কাগজটা ছিঁড়ে গেছে। ফুটপাতে ধুলোয় পড়েছে ভাত। পাগল তার নোংরা হাতে নখে খুঁটে খাচ্ছে। একটা রাস্তার কুকুর বসে আছে অদূরে, আর দুটো দাঁড়িয়ে আছে। তুষার চোখ ফিরিয়ে দিল। ঘর অন্ধকার হতেই সেই লোহার কাঠামো, তার ভেতরকার ঝুঝুকো আধার আর একবার দেখা গেল। লোহার বিমের গায়ে নুড়ি পাথরের টুং টুং শব্দ, অবিরল অবিশ্রাম বুকে খামচে ধরে মুক্তির তীব্র স্বাদ। কিসের মুক্তি, কেমন মুক্তি, কে জানে, কিন্তু তার ইচ্ছা উত্তপ্ত পীড়দের মতো লাফিয়ে ওঠে। আকুল আগ্রহে সে আবার বাতি জ্বালে। কল্যাণী বলে, কি হলো? উত্তেজিত গলায় তুষার ডাকে,
এসো তো, এসো তো কল্যাণী। তারপর সে নিজেই হাত বাড়িয়ে মশারির ভেতর থেকে টেনে আনে কল্যাণীকে, আরে নিজের বিছানায়। কল্যাণী ঘেমে ওঠে। উজ্জ্বল আলোয় কল্যাণীকে পাগলের মতো দেখে তুষার। চুমু খায়, তীব্র আগ্রহে নিরংশায় তাকে মন্থন করে। বিড়বিড় করে বলে, কেন তোমার জন্যও পাগল? কি আছে তোমার মধ্যে? কি সেই মহামূল্যবান? আমাকে দিতে পারো তো? বৃথা, সব শেষে ঘোরতর ক্লান্তি নামে। এইটুকু, আর কিছু না। ওরা ঘুমোয়। বাইরে ঝড়ের মতো প্রথম বাতাসটা বয়ে যায়। প্রথম বৃষ্টির ফোঁটাটা একটা পোকার মতন উড়ে এসে বসে পাগলটার ঠোঁটে। বসে বসে ঝিমোয় পাগল। তার রক্তবর্ণ চুলগুলি নিয়ে খেলা করে বাতাস। বিদ্যুৎ উদ্ভাসিত করে তার মুখ। তার মাথায় অবিরল বকুল ঝরিয়ে দিত গাছ। বহু উঁচু থেকে ক্রেন হ্যামারটা ধম করে নেমে আসে। চমকে উঠে বসে তুষার। বুকের ভেতরটা ধকধক করতে থাকে। এত জোরে বুক কাঁপতে থাকে যে দুহাতে বুক চেপে ধরে কাতরতার একটা অস্ফুট শব্দ করে সে। কিসের শব্দ ওটা? অন্ধকারে উঁচু উটের গ্রীবার মতো নিস্তব্ধ ক্রেন হ্যামারটা সে কোথায় দেখেছে? কবে? বাইরে ঝড়ের প্রচণ্ড শব্দ বাড়ি বাড়ি কড়া নেড়ে ফিরছে। একা একা উল্লাসে ফেটে পড়েছে ঝড়। সেই শব্দে মাঝরাতে ঘুম ভাঙা তুষার চেয়ে থাকে বিভুল মানুষের মতো। বুক কাঁপে। আস্তে আস্তে মনে পড়ে একটা বিশাল লোহার কাঠামো, তাতে ঘনায়মান অন্ধকার, উঁচু ক্রেন হ্যামার। অমনি বেঁধে ওঠে বুক। তীব্র মুক্তির ইচ্ছায় ছটফট করতে থাকে সে। তার মন বলে, চলো সমুদ্রে, চলো পাহাড়ে, চলো ছড়িয়ে পড়ি। বুক চেপে ধরে তুষার। আস্তে আস্তে হাঁফায়। বাইরে খড় বিদ্যুৎ দিয়ে মেঘ স্পর্শ করে মাটিকে। এই ঝড়ের রাতে তুষারের খুব ইচ্ছা হয় একবার উঠে গিয়ে পাগলটাকে দেখে আসে, কিন্তু ওঠে না। নিরাপদ ঘরে ভীরু গৃহস্থের মতন সে বসে থাকে। বাইরে ভিখিরি পাগলদের ঘরে ঝড় ফেটে পড়ে। তাদের ঘিরে নেমে আসে অঝোর বৃষ্টির ধারা। পরদিন আবার বকুলতলার পাগলকে দেখে যায়। অফিস যাওয়ার আগে পানের পিক ফেলতে এসে উত্তরের ব্যালকনি থেকে তাকে দেখে তুষার। একটু বেলায় কল্যাণী আসে। দেখা অভ্যাস। কাজের মধ্যে ডুবে থাকে সে। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে তুষার মাঝে মাঝে অস্বস্তি বোধ করে। অফিসের পর বাদুড়ের পাখনার মতন অন্ধকার ক্লান্তি নামে চারধারে। অনেক দূর হেঁটে যায় তুষার। ট্যাক্সিতে ওঠে, আবার কোনোদিন ওঠে না। হেঁটে হেঁটে চলে যায় বহুদূর। কি একটা কাজ বাকি রয়ে গেল জীবনে, করা হলো না। এক রোমাঞ্চকর আনন্দময় মুক্তি পাওয়ার কথা ছিল আমার, পেলাম না। অস্থিরতা বেড়ালের থাবার মতন বুক আঁচড়ায়। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায় তার। উঠে বসে, সিগারেট খায়, জল পান করে, কখনো বা উত্তরের দরজা খুলে ব্যালকনিতে এসে দাঁড়ায়। মোমবাতির মতো স্থির দাঁড়িয়ে আছে সাদা বাতি স্তম্ভ। তার নিচে বকুল গাছ, তার ছায়া। অন্ধকারে একটা পুঁটলির মতন পড়ে আছে পাগলটা। আবার ফিরে আসে ঘরে, বাতি জ্বালে, পাতলা নেটের মশারির ভেতর দিয়ে তৃষিত চোখে ঘুমন্ত কল্যাণীকে দেখে। তার বুক ঘেঁষে জড়সড় হয়ে শুয়ে আছে বাচ্চা সোমা। সোমার মাথার কাছে দুটো কাগজ, তাতে ছবি আঁকা। একটাতে নদী, নৌকো, গাছপালা, অন্যটাতে খোপা শুদ্ধ একটা মেয়ের মুখ, নিচে লেখা সোমা। অনেকক্ষণ ছবি দুটোর দিকে চেয়ে রইল তুষার। একটা শ্বাস ফেলল।
কল্যাণী শান্তভাবে ঘুমাচ্ছে, মুখের নিশ্চিন্ত কমনীয়তা। চেয়ে থাকে তুষার। আস্তে আস্তে বলে, কি করে ঘুমাও? চলো বাইরে যাই, কিছুদিন ঘুরে আসি। এক সকালে চায়ের টেবিলে কল্যাণীকে এই কথা বলল অবসন্ন তুষার। চলো? কোথায় যাবে? কোথাও দূরে, সমুদ্রে বা পাহাড়ে। পুরীর সমুদ্র তো দেখেছি, দার্জিলিং শিলংও দেখা। অন্য কোথাও, অচেনা নির্জন জায়গায়? বলে তুষার, কিন্তু সে জানে মনে মনে, ঠিক জানে যাওয়া বৃথা। সে কতবার গেছে বাইরে, সমুদ্রে পাহাড়ে, তার মধ্যে মুক্তি নেই জানে। মুক্তি এখানেই আছে, আছে দুর্লভ ইচ্ছা পূরণ। খুঁজে দেখতে হবে। তবু তারা বাইরে গেল। 1 মাস ধরে তারা ঘুরল নানান জায়গায়, পাহাড়ে, সমুদ্রেও। ফিরে এলো একদিন। পাগলটা ঠিক বসে আছে উত্তরের ব্যালকনিটার দিকে চেয়ে। মাঝে মাঝে কাজের মধ্যেও তুষার হঠাৎ বলে ওঠে, না না, বলেই চমকায়। কিসের না? কেন না? ছোকরা স্টেনোগ্রাফারটিকে জরুরি ডিকটেশন দিতে দিতে বলে ওঠে, না না না। স্টেনোগ্রাফারটা বিনীতভাবে থেমে থাকে। তুষার চারিদিকে চায়। অদৃশ্য মশারির মতন কি একটা ঘিরে আছে চারিদিকে। ওটা কি? ওটা কেন? কি আছে ওর বাইরে? নির্জন শেক্সপিয়ার সরণি ধরে হাঁটে তুষার, হাঁটে নির্জন ময়দানে, হাঁটে ভিড়ের মধ্যে, বহু দূরে দূরে চলে যায়, কিন্তু সেই অলিক মশারির বাইরে কিছুতেই যেতে পারে না। ট্যাক্সিতে উঠে বলে, জোরে জোরে চালাও ভাই, আরও জোরে, আরও জোরে। ট্যাক্সি উড়ে যায়, তবু চারিদিকে অলিক সূক্ষ্ম জাল। হতাশ হয়ে ভাবে, আছে কোথাও বাইরে যাওয়ার পথ? খুঁজে দেখতে হবে। চোখ বুজে ভাবে, উটের মতন একটা ক্রেন হ্যামার আকাশের মাথায় তুলে দাঁড়িয়ে আছে, পিছনে বিশাল লোহার কাঠামো। সেইখানে একটা লোহার বিমে নুড়ি ছুঁড়ে শব্দ তুলছে বাচ্চা, একটা ছেলে। একদিন রাতে ভাত দিতে নেমে আসে তুষার। ভাত রেখে একটু দূরে দাঁড়ায়, সিগারেট খায়। অরুণ, তোমার কি ইচ্ছে করে আমার ঘরে যেতে? পাগল খায়, উত্তর দেয় না। ইচ্ছে করে না কল্যাণীকে একবার কাছ থেকে দেখতে? পাগল খায়, কথা বলে না। জানতে চাও না সে কেমন আছে? ফিরেও তাকায় না পাগল, খেয়ে যায়। একদিন তোমাকে নিয়ে যাব আমাদের ঘরে, যাবে অরুণ? একজন প্রতিবেশী পথ চলতে চলতে দাঁড়ায়, হঠাৎ বলে, আপনার বড় দয়া, রোজ দেখি দুবেলা পাগলটাকে আপনারা ভাত দেন। আজকাল কেউ এতটা করে না কারোর জন্য। আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে আপনাদের কথা বলি। কৌতূহলে প্রশ্ন করে তুষার, কি বলেন? বলি, ওই রকম মহাপ্রাণ হয়ে ওঠো। আমরা তো নিজেদের নিয়ে ব্যস্ত, আমাদের দ্বারা কিছু হলো না পৃথিবীর। কাছাকাছি আপনি আছেন, এটাই আমাদের বড় লাভ। তুষার মুখ হয়ে যায়, এ কেমন মিথ্যা প্রচার? দয়া, দয়া কথাটা কেমন অদ্ভুত। এমন কথা সে তো ভাবেও নি। কিন্তু ভাবে তুষার, ভাবতে থাকে। কাজকর্মের ফাঁকে ফাঁকে তেমনই বলে ওঠে না, চমকায়, জালবদ্ধ এক অস্থিরতায় অন্যমনস্ক হয়ে যায়।
ঝড় বৃষ্টি হলে এখনও মাঝে মাঝে ক্রেন হ্যামারটা ধম করে নেমে আসে। জেগে ওঠে যন্ত্রণায়, বুক চেপে কাতরাতার শব্দ করে সে। এত রাতে সত্যিই তুষার কল্যাণীকে ভাত বাড়তে বলে নিঃশব্দে সিঁড়ি বেয়ে নেমে গেল। রাস্তা পার হয়ে এলো বকুল গাছটার তলায়। চলো অরুণ, একবার আমার ঘরে চলো। কোনো দিন তুমি যেতে চাওনি, আজ চলো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে, আজ তোমার নিমন্ত্রণ। বলে হাত ধরল পাগলের। পরিষ্কার সুন্দর হাতে ধরল নোংরা হাতখানা। কে জানে কি বুঝল পাগল, কিন্তু উঠল। সাবধানে হাত ধরে রাস্তা পার করল তুষার। সিঁড়ি বেয়ে উঠল, দাঁড়ালো এসে খাবারের ঘরের দরজায়। কল্যাণী, দেখো কাকে এনেছি। কল্যাণীর হাত থেকে পড়ে গেল একটা চামচ। ভয়ঙ্কর ঠেঠির শব্দ হলো। কেঁপে উঠল কল্যাণীর বুক, শরীর কাঁপতে লাগলো। ভয়ে সাদা হয়ে গেল তার ঠোঁট। মা গো, চিৎকার করল সে। নরম গলায় তুষার বলল, ভয় নেই, ভয় নেই কল্যাণী, তুমি খাবার সাজিয়ে দাও, অরুণ আজ আমাদের অতিথি। নীরবে দাঁড়িয়ে রইল কল্যাণী। জলে তার চোখ ভরে গেল। তুষারের হাতে ধরা পাগল নত মুখে দাঁড়িয়ে রইল। এত কাছ থেকে অরুণকে অনেক দিন দেখেনি কল্যাণী। কি বিপুল দারিদ্র্যের চেহারা! খালাসিদের যে নীল জামাটা ওর গায়ে তো বিবর্ণ হয়ে ছিঁড়ে ফেলা ফেলা। খাকি প্যান্টের রং পাল্টে ধূসর হয়ে এসেছে। কি পিঙ্গল ওর ভয়ঙ্কর রাঙা চুল! পৃথিবীর সব ধুলো আর নোংরা ওর গায়ে লেগে আছে। কেবল তখনও অকৃপণ সুন্দর সুগন্ধ বকুল ফুলে ছেয়ে আছে ওর মাথায়, জটায়, ঘাড়ে। কাঁপা হাতে খাবার সাজিয়ে দিল কল্যাণী। তার চোখ দিয়ে অবিরল জল গড়িয়ে পড়ছে। পাগল তার দিকে তাকালই না, চোখ নিচু রেখে খেয়ে যেতে লাগলো। মাঝে মাঝে বিড়বিড় করে তুষার বলছিল, খাও অরুণ, খাও। খাওয়া শেষ হলে তাকে আবার হাত ধরে তুলল তুষার, নিয়ে এলো ঘরে। এই দেখো আমার ঘরদোর, ওই যে মশারির নিচে শুয়ে আছে ও আমার মেয়ে সোমা। এই দেখো ওর হাতে আঁকা ছবি, এই দেখো ওয়ার্ড্রোব, ফ্রিজিডিয়ার, ওই ড্রেসিং টেবিল, এই দেখো আরও কত কি। ঘুরে ঘুরে অরুণকে সব দেখায় তুষার। মাঝে মাঝে প্রশ্ন করে, এখানে এই সুন্দর ঘরে থাকতে ইচ্ছে করে না অরুণ? ইচ্ছে করে না এই সব জিনিসপত্রের মালিক হতে? তুমি আর চাও না কল্যাণীর মতো সুন্দর বউ, সোমার মতন মেয়ে? অরুণের হাতের জোর ঝাঁকুনি দেয় তুষারকে। বলো অরুণ, ইচ্ছে করে না? অন্ধকার, ভীষণ অন্ধকার, পাগল বলে। কোথায় 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 অন্ধকার? এইখানে, বলে চারিদিকে চায় পাগল। আর কোথায়? চারিদিকে। থাকবে না অরুণ? থাকো থাকো, থেকে দেখো। পাগল কিছু বলে না। হতাশ হয়ে তার হাত ছেড়ে দেয় তুষার। পাগলটা আস্তে আস্তে সদর পার হয়, সিঁড়ি ভাঙে, রাস্তা পেরিয়ে চলে যায় বকুল গাছটার তলায়। পা ছড়িয়ে বসে, পড়িতে হেলেন দেয়। কুলকুল করে বয়ে চলে তার অন্নলগ্ন চিন্তার স্রোতস্বিনী। চোখ বুজে অনাবিল আনন্দে সে সেই স্রোত প্রত্যক্ষ করে। উত্তরের ব্যালকনিতে এসে দাঁড়ালো তুষার। চেয়ে দেখে নিশ্চিন্তে বকুল গাছের ছায়ায় আবার বসেছে পাগল। টুপটাপ বকুল ঝরছে তার মাথায়।
উত্তরের ব্যালকনি থেকে দৃশ্যটা দেখে তুষার। তার দুই চোখ ভরে আসে জলে। কিছুই চাও না অরুণ? বকুল গাছের তলায় তোমার হৃদয় জুড়িয়ে গেছে। হায় পাগল, ভালোবাসা নয়, এখন কেবল ভাতের জন্য তোমার বসে থাকা। এখন আর কল্যাণীর কোনো সন্দেহ নেই। সে কাছ থেকে অরুণকে দেখেছে। সে কেঁপেছিল থরথর করে, দুঃখে ভয়ে উৎকণ্ঠায়। কিন্তু অরুণের মুখে সে দেখেছে বিস্মৃতি। তাকে আর মনে নেই অরুণের। বড় শীত পড়েছে এবার। বকুল গাছ থেকে শুকনো পাতা খসে পড়ছে পাগলের গায়ে। ছোড়া জামা নিয়ে হু হু করে উত্তরের হাওয়া লাগছে শরীরে। বড় দয়া হয়। মঙ্গলার হাত দিয়ে একটা পুরনো কম্বল পাঠিয়ে দেয় কল্যাণী। পাগল সেই কম্বল মুড়ি দিয়ে নির্বিকার বসে থাকে। মাঝে মাঝে কল্যাণীরও বুক ব্যথিয়ে ওঠে। ভালোবাসার কথা মনে পড়ে। তুষার কি তাকে ভালোবাসে এখনো? কে জানে। মাঝে মাঝে উগ্র হিংসায় তাকে মন্থন করে তুষার। কখনো দিনের পর দিন তাকে নিষ্পৃহ। আর ওই যে ভালোবাসার জন্য পাগল অরুণ, ও বসে আছে ভাতের প্রত্যাশায়। কল্যাণীকে চেনেও না। তাহলে কি করে বাঁচবে কল্যাণী? বুক খামছে ধরে এক ভয়। আবার বেঁচেও থাকে কল্যাণী, বাঁচতে হয় বলে। মাথার উপর সবসময় উদ্যত নিস্তব্ধ ক্রেন হ্যামারটাকে টের পায় তুষার। অস্বস্তি কখন যে ধম করে নেমে আসে, অকারণে বুক কাঁপে, ব্যথায় কোঁকিয়ে ওঠে তুষার। ঠিক সকাল 9টায় পিক ফেলতে এসে উত্তরের ব্যালকনি থেকে বকুল গাছটার গোড়ায় পাগলকে দেখে। দুজনে দুজনের দিকে চেয়ে থাকে। কোম্পানি এবার 19 লক্ষ টাকা লাভ করেছে। ক্লান্তি বাড়ে। দিন শেষে তার শরীর জুড়ে নেমে আসে বাদুড়ের ডানার মতন অন্ধকার ক্লান্তি। তার ডালপালা ধরে কেবলই নাড়া দেয় এক তীব্র ইচ্ছা। নাড়া দেয়, নাড়া দিতে থাকে। অলিক ছুটি, মিথ্যে অবসর, অবিশ্বাস্য মুক্তির জন্য খামোকা আকুল হয় সে। পৃথিবী ঘুরে যাচ্ছে, বয়ে যাচ্ছে সময়, বয়স বাড়ছে। তুষার অস্থির হয়, অস্থিরতা নিয়ে বেঁচে থাকে। ঠিক যেন এক নদীর পাড়ে বসে আছে পাগল। কি সুন্দর আবছায়া নদীটা। চারদিকে আধো আধো আলো, আধো অন্ধকার, অনন্ত সন্ধ্যা। নদীটা বয়ে যায় অবিরল। স্মৃতি বিস্মৃতির তার স্রোত। পাগল প্রত্যক্ষ করে, ক্লান্তি আসে না। বকুলের গাছ থেকে পাতা খসে পড়ে। কখনো ফুল, বৃষ্টি আসে, ঝড় বয়ে যায়, আবার দেখা দেয় রোদ। তবু আবছায়ায় নদীটি বয়ে যায়, বয়ে যায়। পাগল বসে থাকে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। এরকম নতুন গল্প পেতে আমাদের চ্যানেল আজকের গল্পকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, অনেক শেয়ার করুন এবং প্রচুর প্রচুর লাইক করুন। তো বন্ধুরা, আবার নতুন গল্প নিয়ে আসবো নেক্সট এপিসোডে।